জামাতের মধ্যে কিছু বিষয় অনেক আগ থেকে আলোচনার মধ্যে ছিল। জামাত একই সাথে একটা ইসলামিক দল, একই সাথে আবার রাজনৈতিক দল। সে পুরো ইনক্লুসিভ ফর্মে নির্বাচন করে, সে নারী পুরুষ সকলের কাছে ভোট চায়, সকলের কাছে যায়, কিন্তু তার দলীয় ফোরামে যখন আবার থাকে, এটা কিন্তু তাকে একটা একটা দেয়াল তৈরি করে। এইভাবে চলাফেরাটা ইসলাম সম্মত না। কিন্তু ওখানে যাই তো আমি এটা মানছি না বা মানতে পারছি না। জামাত কি একটা পিওর পলিটিক্যাল পার্টি আকারে থাকবে, না পিওর ইসলামিক দল আকারে থাকবে? জামাত আমাকে বহিষ্কার করেছে বেসিক্যালি। আপনাকে নিয়ে আপনি যখন জামাত থেকে বের হয়ে এসে আপনাদের এই এবি পার্টি করলেন, তখন প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে। অনেক জায়গায় হয়তো বলেছেন, আবার বলবেন কি কেন শেষ পর্যন্ত আপনি জামাত থেকে ছেড়েই আসলেন, আবার সেই জামাতের সাথেই জোট নেতৃত্বে নির্বাচন করলেন? এটা একটা ভালো প্রশ্ন, যদিও এরকম প্রশ্নের জবাব আমি অনেকবার দিয়েছি। প্রথম হচ্ছে, জামাত থেকে আমার আশাটা স্বাভাবিক ছিল না। আমি দীর্ঘ সময় এই জামাত এবং ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যখন জামাতের রাজনীতিতে সম্পৃক্ত যে সময়ে জামাত আমাকে বহিষ্কার করেছে বেসিক্যালি, ওই সময়টা আমি খুব উল্লেখযোগ্য কোনো নেতা ছিলাম না। কিন্তু আমার যেহেতু আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আমার একটা পরিচিতি ছিল, আমি লেখালেখি করতাম, সোশ্যাল মিডিয়াতে কথা বলতাম, এবং লেখালেখির কারণে মোটামুটি একটা আলোচনার মধ্যে ছিলাম। তো আমাদের কিছু আমি বলতে কি যে আমরা দেখতাম যে জামাতের মধ্যে কিছু বিষয় অনেক আগ থেকে আলোচনার মধ্যে ছিল। সে একটা জিনিস ছিল যে জামাত একই সাথে একটা ইসলামিক দল, একই সাথে আবার রাজনৈতিক দল। এই ইসলামিক দল এবং রাজনৈতিক দল হওয়ার কারণে যেটা হতো, যে আমাদের দেশের রাজনৈতিক দলের ফর্মটা হচ্ছে ইনক্লুসিভ ফর্ম। আপনি যখন পলিটিক্স করবেন, তখন আপনাকে সবার সাথে মিশতে হবে, সবার কথা শুনতে হবে, সবার প্রতিনিধিত্ব করতে হবে। একটা রাজনৈতিক দল তো সবার ভোট চায়, সে তো বলে না যে আমি শুধু এই লোকদের ভোট চাই। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিজাবি, নন হিজাবি, তারপরে ইমানদার, বেঈমানদার, অল সেকশনস অফ দ্য পিপল, সবাই হচ্ছে তার ভোটার, সবার কাছে সে ভোট চায়। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ফর্ম, এবং সবাই তার কাছে ইজি অ্যাক্সেস থাকতে হবে, সে সবার কাছে যেতে হবে। কিন্তু একটা ইসলামিক দল যখন আমরা বলি, একটা নির্দিষ্ট ধর্মের দল, ধর্মীয় দল যখন আমরা বলি, তখন ওই ধর্মীয় দলের ফরম্যাটটা কিন্তু আলাদা হয়। যেমন আপনি দেখবেন জামাতের মধ্যে কিন্তু জামাতের যে অর্গানোগ্রাম, সংবিধান, তার যে ট্রেনিং প্রোগ্রাম, সব কিছু কিন্তু একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা। যে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে কোরআন শিখতে হবে, আপনাকে উন্নত নৈতিক চরিত্র এবং ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে করতে হবে। এখন এটা খুবই ভালো কথা, এটার কোনো দোষ নাই। কিন্তু এইটা এবং ওই যে পলিটিক্যাল পার্টি যখন ক্ল্যাশ, একসাথে কাজ করতে যায়, তখন কিছু জিনিস ক্ল্যাশ করে। যেমন ধরেন জামাতের যে ফ্রেমওয়ার্ক, একদল লোক ধরেন গান বাজনা করে, ধরেন তারা ড্যান্সার একটা গ্রুপের সদস্য, তো সে যদি পলিটিক্যাল পার্টিতে আসতে চায়, তার তো এন্ট্রেন্স থাকা উচিত, তাই না? কিন্তু জামাতের ফ্রেমওয়ার্কে দেখা যাচ্ছে এই নাচ গানকে তারা কিন্তু পজিটিভলি দেখে না। তারা মনে করে যে ইসলামী শরিয়ার ভিত্তিতে এটা কিন্তু শুদ্ধ না, বা এটা শুদ্ধ না। তারপরে ধরেন জামাত এক ধরনের ধর্মীয় বিধান মানার অনুপ্রেরণা দেয় তার দলের নেতাকর্মীদেরকে। এখন ধরেন একজন নারী যিনি ধর্মীয় বিধান মানেন না, হয়তো নামাজ পড়েন না, বা উনি হয়তো বেপরদায় চলাফেরা করেন, আপনি দেখবেন এই নারীর বা একজন প্লেয়ার বা একজন যে ছাত্র অন্য ধর্মাবলম্বী, সে কিন্তু ধর্মাচারে বিশ্বাসী না। সে যখন এখানে আসবে, তার যে ফ্রেমওয়ার্ক, তার যেই কর্মসূচি, কর্মপদ্ধতি, সেখানে দেখা যাচ্ছে পুরোটাই একটা ইসলামিক ধর্মের আলোকে পরিচালিত। ফলে এই জায়গাটা একটা ক্ল্যাশ তৈরি হয়। তো জামাত যখন নির্বাচনে যায়, আপনি দেখবেন তখন কিন্তু সে পুরো ইনক্লুসিভ ফর্মে নির্বাচন করে। সে নারী পুরুষ সকলের কাছে ভোট চায়, সকলের কাছে যায়, সকলের সাথে মেশে, সকলের সহযোগিতা চায়। কিন্তু তার দলীয় ফোরামে যখন আবার থাকে, এটা কিন্তু তাকে একটা দেয়াল তৈরি করে। যেমন জামাতের অফিসিয়ালি বলা হয় যে নারীদের সাথে পর্দা রেখে আপনাকে চলতে হবে। এবং জামাতের ইন্টারনাল প্রোগ্রামে আপনি দেখবেন যে পুরুষ আবার নারীরা কিন্তু একসাথে বসে না, একসাথে মিটিংও করে না, আলাদা করে রেখে তারা প্রোগ্রাম করে। কিন্তু সে যখন নির্বাচনী জনসভায় যায়, সে যখন পলিটিক্যাল ওয়ার্কে যায়, সোশ্যাল ওয়ার্কে যায়, ধরুন সে একটা বস্তিতে কম্বল বিতরণ করতে গেল বা ত্রাণ বিতরণ করতে গেল, সেখানে তো সে আলাদা করতে পারছে না।
সে একটা বাসে ট্রেনে যখন সে তার পাবলিসিটি করতে যাচ্ছে, সেখানে নারী পুরুষ একসাথেই করতে হচ্ছে। সে যখন একটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে যায়, তখন ছেলে মেয়েদের ক্লাসে একসাথেই তাকে মুভ করতে হয়। তো তখন এই বিতর্কটা তৈরি হয় যে আমি তো বলছি এইভাবে চলাফেরাটা ইসলাম সম্মত না, কিন্তু ওখানে যাই তো আমি এটা মানছি না বা মানতে পারছি না। তো আমরা এই ক্রাইসিসগুলো ফেস করে দলের মধ্যে এই আলোচনাগুলো তুলেছি যে জামাত কি একটা পিওর পলিটিক্যাল পার্টি আকারে থাকবে না পিওর ইসলামিক দল আকারে থাকবে। যদি দুইটাকে কম্বাইন করতে হয় তাহলে এই যে বিতর্কগুলো হয় এগুলোর ব্যাপারেও একটা, যেমন ধরেন জামাতের সদস্য হওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম আছে। জামাতের সদস্য হওয়ার ব্যাপারে বলা আছে একজন ব্যক্তি যদি ফরজ ওয়াজিব শুভ মেনে চলেন এবং কবিরা গুনাহ থেকে দূরে থাকেন তিনি দলের সদস্য হতে পারবেন। কঠিন মানে ফ্রেমওয়ার্ক। এখন ধরেন যিনি এটা করেন না, যিনি ফরজ ওয়াজিব মেনে চলতো, যেমন জামাত এবারে আপনার একজন প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী নামে একজন ভদ্রলোককে খুলনাতে প্রার্থী দিয়েছে। তাহলে জামাতের ফ্রেমওয়ার্কে উনি কিন্তু জামাতের সদস্য হওয়ার উপযুক্ত না। তাহলে উনি কি হবেন? উনি হয়তো জামাতের সাপোর্টার হবেন বা উনি সহযোগী সদস্য কিছু একটা হবেন। এই লোকটাকে প্রার্থী দিয়েছে, উনি কিন্তু পলিটিক্যাল কনসিডারেশনে খুবই যোগ্য লোক, ঠিক আছে, কিন্তু জামাতের ফ্রেমওয়ার্কে উনি কিন্তু সদস্য হওয়ারও যোগ্য না। আচ্ছা, এখন ধরেন যদি এরকম ঘটনা ঘটে, যদিও ঘটনার সম্ভাবনা কম, ধরেন জামাতের সবাই ফেল করে গেল কিন্তু ওই কৃষ্ণ নন্দী শুধু জিতলো জামাতের এমপি হিসেবে, তাহলে উনি তো পার্লামেন্টে জামাতকে প্রতিনিধিত্ব করবেন। এখন জামাতের যে নীতি, যে সে একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়, সে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, সে একটা ধর্মীয় বিধানের আলোকে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, তাহলে একজন নন মুসলিম এই কাজের জন্য পার্লামেন্টে কিভাবে ভূমিকা রাখবে? আমি বলছি না যে এটা পারবে না, কিন্তু এটা নিয়ে প্রচুর ডিলেমা।